আসসালামু আলাইকুম। আজকে আমরা বাগধারার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে একটা বাগধারা ক্লাস নিয়েছি। আজকে দ্বিতীয় পার্ট বাগধারা। দেখি এখানে কি বলা আছে, যে গদাই লস্করি চাল। হ্যাঁ, গদাই লস্করি চাল দ্বারা কি বোঝাচ্ছে? এই যে গদাই, গদাই দ্বারা হচ্ছে গদাধর, মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। হ্যাঁ, গদাধর একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এই মূলত যিনি গদা ধরেন তাকে গদাধর বলা হয়। এই গদা কথাটার একটা আলাদা মানে আছে। হ্যাঁ, গদা মানে হচ্ছে এই যে হনুমান আছে না, আমরা যে রামায়ণের যে ক্রিয়া করি সেটা হচ্ছে হনুমানের প্রধান অস্ত্র যেটা, হনুমানের হাতে কিন্তু একটা বড় অস্ত্র থাকে শূলের মতো। এই অস্ত্রটা সাধারণত অনেক ভারী হয়। এটাকে যিনি ধরে থাকে তাকে গদাধর বলা হয়। হ্যাঁ, আর এই যে লস্কর, লস্কর শব্দের অর্থ হচ্ছে কি? সৈনিক। লস্কর মানে হচ্ছে সৈনিক, একজন সৈনিক যিনি হচ্ছে কি এই ইয়েটা ধরে থাকে, হ্যাঁ, গদাটা ধরে থাকে, তাকে গদাধর বলা হয়। এই যে যিনি এটা ধরে হাঁটেন তার তো অবশ্যই বেশি ওজন হলে ধীরে ধীরে হাঁটতে হবে, বেশি জোরে হাঁটতে পারবেন না। অন্য সৈনিকেরা জোরে হাঁটে, তিনি ধীরে হাঁটেন। হ্যাঁ, তুলনামূলকভাবে এই জন্য তার গতিটা চলাটা অনেক স্লো মনে হয়, ধীর মনে হয়, সেই জন্য গদাই লস্করি চালকে বলা হয় অতি ধীর গতি বা আলসেমি। হ্যাঁ, এটা থেকে এই কথাটার উৎপত্তি হয়েছে, অতি ধীর গতি বা আলসেমি। এখন এটা আমরা বুঝলাম, সহজে মনে থাকবে এইভাবে। গণেশ উল্টানো। গণেশ, এই হিন্দু ধর্ম মতে যেটা হচ্ছে, গণেশ হচ্ছে সাধারণত কল্যাণের প্রতীক। হ্যাঁ, শুভ বা কল্যাণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এখন যেখানে শুভ বা কল্যাণ কিছু ঘটলো না, সেটা তো উল্টানো বা কি, শুভ বা কল্যাণ কোনো কিছু উল্টে গেল, হলো না যেটা, সেটাই তো কি ফেল মারা হয়ে গেল, তাই না? ফেল মারা, একটা কাজ যথাযথভাবে কার্যকর হওয়া মানে কি শুভ বা কল্যাণমূলক কিছু হয়ে যাওয়া। কিন্তু যেটা হলো না সেটা মানে কি ফেল মারলো। সেই জন্য গণেশ উল্টানো মানে হচ্ছে ফেল মারা বোঝায়। হ্যাঁ, এটা ভালো করে এইভাবে মনে থাকবেন। এই যে গোয়ার গোবিন্দ মানে হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। মানুষটা বোঝে কম। হুম, নির্বোধ, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টুপিড। হ্যাঁ, নির্বোধ কিন্তু সে আবার ওইটা নিয়ে হঠকারি করবে। বোঝে না কিন্তু তারপরেও হঠকারি করবে, মানুষের সাথে তর্ক করবে, এই ধরনের লোককে গোয়ার গোবিন্দ বলা হয়। আচ্ছা, গোল্লায় যাওয়া। কোন জিনিস গোল্লা বলতে এখানে বোঝানো হচ্ছে শূন্যে পরিণত হয়েছে। হ্যাঁ, একটা জিনিসের একটা মান থাকলেও তো 1 2 3 বা যতটুকু একটা সম্মান যদি না থাকে, একবারে শূন্যে মিশিয়ে যায়, সেটাকে বলা হয় গোল্লায় যাওয়া। তো যে কোনো জিনিস যদি গোল্লায় যায় সেটা নষ্ট হওয়া বোঝায়। হ্যাঁ, সেটা নষ্ট হওয়া বোঝায়। তাহলে গবর গণেশ মানে হচ্ছে মূর্খ। হ্যাঁ, গবরে যখন গণেশ যখন গবরে থাকে তখন তাকে মূর্খ বলা হবে। এটা হচ্ছে মূর্খ। আবার দেখি পরেরটাতে কি বলা আছে। বলা হচ্ছে গাছে তুলে মই কাড়াও। আচ্ছা, থাকে না কিছু শয়তান স্বভাবের লোক থাকে, একটা মানুষকে গাছে তুলে দিল, তুই গাছে ওঠ, এই জিনিসটা নিয়ে এই জিনিসটা পার, আমরা হচ্ছে তোকে নামাবো আবার। হ্যাঁ, গাছে তুলে দিয়ে মই কাড়ি নিয়ে সে দূরে চলে গেল, তখন ওই লোকটা তো আর গাছ থেকে নামতে পারতেছে না সহজে, তখন কি হলো? লোকটাকে একটা আশা দিয়ে আশ্বাসটা ভঙ্গ করলো। এটা তো নর্মাল, এটা সচরাচর আমরা মানে গ্রাম্য কথাবার্তায় প্রচলনে এটা ব্যবহার করি, এটা সহজে মনে থাকবে। মনে থাকবে যে গাছে তুলে মই কাড়া মানে আশ্বাস দিয়ে আশ্বাস ভঙ্গ করা। আচ্ছা, গায়ে ফু দিয়ে বেড়ানো। গায়ে ফু দিয়ে বেড়ায় মানে কি? কোনো দায়িত্ব গ্রহণ না করা। হ্যাঁ, কোনো দায়িত্ব গ্রহণ না করা মানে গোপ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস। গোপ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস, মানে খেজুর একটা মিষ্টি জাতীয় জিনিস বোঝাচ্ছে। এটা সে খাচ্ছে, বসে বসে সারাদিন খায়। এই যে মনে করেন এমন খাওয়া খাচ্ছে সে তার গোপে লাগতেছে, যা দাড়িতে লাগতেছে, এরকম কিছু। সে সারাদিন বসে বসে খাচ্ছে, কোনো কাজ বাজ করতেছে না, এটাকে নিতান্ত অলস বলা হয়। হ্যাঁ, গোড়ায় গলদ। গোড়ায় গলদ মানে কি? গোড়া মানে তো শুরু, এটা বোঝা যাচ্ছে। গলদ মানে তো ভুল। তো শুরুতে ভুল, এটা আর কি মুখস্থ করার কি আছে, এটা তো বোঝা যাচ্ছে। গুড়ে বালি। এখন একটা গুড় আছে এখানে, এই গুড় একটা পাত্রের মধ্যে আছে, এটা দিয়ে আমরা হচ্ছে মনে করো পিঠা বা মিষ্টান্ন জাতীয় কিছু বানাবো। এখন এইটাতে কি একজন কি দিল, চুপ করে বালু দিয়ে দিল, একটু বালি দিয়ে দিল, সেটা কি হবে? ওই গুড়টা কি আর কাছে লাগবে? ওটাতে আর কিছু কিছু করা যাবে? তাহলে আশায় নৈরাশা হয়ে যাবে। হ্যাঁ, আশাটা ভঙ্গ হয়ে যাবে, এই জন্য গুড়ে বালি মানে আশায় নৈরাশ্য। আচ্ছা, ঘাটের মরা মানে অতি, ঘাটের মরা মানে কি? অতিবৃদ্ধ। আচ্ছা, ঘোড়া রোগ দেখেন, এখানে কি বলা হচ্ছে? ঘোড়া রোগ। একটা লোক, মনে করেন যে ঘোড়া সাধারণত সবচেয়ে দ্রুতগামী প্রাণী হিসেবে আমরা ধরি। হ্যাঁ,
দ্রুতগামী প্রাণী ঘোড়া খুব দৌড়ায়, কিন্তু আমরা যদি ঘোড়ার মতো করে চিন্তা করি নিজেকে যে আমি ঘোড়ার চাইতে বেশি দ্রুত গতি হব, তাহলে কি ঘোড়া রোগ বলা হবে এটাকে? সাধ্যের অতিরিক্ত স্বাদ, মানুষের যতটুকু সাধ্য আছে তার সাথে বেশি চিন্তা করবে, বেশি কল্পনা করবে, বেশি কিছু করার চেষ্টা করবে, সেটা হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। মানে ঘোড়ার চাইতে বেশি জোরে দৌড়ানো চাওয়াটা কি সাধ্যের অতিরিক্ত স্বাদ? এটাই বোঝাচ্ছে। চাঁদের হাট, চাঁদ, আকাশে যখন চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ আমরা যখন দেখি রাতের বেলা, তখন আমরা অনেক আনন্দ পাই, ভালো লাগে, এবং এটা অনেক এটা ভালো লাগার জিনিস, হ্যাঁ। কিন্তু আকাশে এই চাঁদের হাট, চাঁদ, হাট, হাট মানে কি? হাট দ্বারা অনেক কিছু, অনেকগুলা জিনিসের মানুষের সমাগম এখানে হাট হয়। কিন্তু চাঁদ যদি অনেকগুলো হয়, এটা কল্পনা করো, চাঁদ যদি অনেকগুলো হয় তাহলে কি অনেকগুলো আনন্দ এখানে হচ্ছে, তার মানে কি আনন্দের প্রাচুর্য বোঝাচ্ছে এইটা। কথার মানে হচ্ছে এইটা, হ্যাঁ। আর চিনির বলদ দেখেন, চিনির বলদ, একটা বলদ, বলদ বলতে কি বোঝায়? যে এগুলো হচ্ছে এগুলো ষাঁড় আছে যেগুলোকে মনে করেন যে ইয়ে করা হয়, বলদ করানো হয়, এগুলো দিয়ে সাধারণত হাল চাষ করা হয়, অন্যান্য কাজ করানো হয়, এই বহন করা হয়, ভারী বোঝা বহন করানো হয়, বিভিন্ন কিছু করা হয়, যেমন গরুর গাড়িতে। এখন এই বলদ দিয়ে যদি চিনির বোঝা বহন করানো হয়, এখানে চিনির বোঝা যদি বহন করি, তাহলে এই বলদ তো চিনি খাইতে পারবে না, খালি বোঝাটা বহন করেই যাবে। সেই জন্য বলছে ভারবাহী, মানে দায়িত্ব গ্রহণ করছে, দায়িত্ব পালন করে, তবে ফল লাভের অংশীদার নয় সে। নিজে ফল ভোগ করতে পারে না অনেক কিছু, মানে অন্যের বা পরিবারের দায়িত্ব পালন করে নিজে কোনো ফল ভোগ করতে পারে না, বা একটা কাজ করতেছে সেটা অন্যের উপকার হবে কিন্তু নিজের কোনো ফল নাই, সেটাকে বলছে চিনির বলদ বলছে। চোখের বালি, আচ্ছা, চোখে যদি আমাদের বালি পড়ে, সেটা কি আমরা কি ভালো হিসেবে নিই না খারাপ হিসেবে নিই? চোখে বালি পড়লে তো চোখটা ঝাপসা হয়ে যাবে, অথবা মানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে, হ্যাঁ। যেটা সেটাকে আমরা অপ্রিয় হিসেবে ধরি, হ্যাঁ। চোখের বালি মানে কি অপ্রিয়, চোখে যদি বালি পড়ে সেটা কারো প্রিয় হতে পারে না, অপ্রিয় হয়। সেই জন্য বলা হচ্ছে চোখের বালি মানে অপ্রিয়। তাহলে সহজে এই জিনিসগুলো এইভাবে কিন্তু মনে রাখা যায়। তারপরেরটা দেখি আমরা, চোখের বালি, চোখের পর্দা, পর্দার সাথে কিসের সম্পর্ক বলেন তো? পর্দার সাথে একটা লজ্জার সম্পর্ক, কারণ লজ্জা আবরণ করার জন্যই আমরা পর্দা করি, মহিলারা পর্দা করে, পুরুষেরা নাভি থেকে হাঁটু পর্যন্ত কি ঢাকে, এই জন্য পর্দার সাথে একটা লজ্জার সম্পর্ক। আচ্ছা, ছকরা নকরা মানে সস্তা। ছাপোষা দেখেন, কিছু মানুষ আছে যারা চাকরি করে কিন্তু কাজ করার সময় পায় না, মানে বাচ্চা দেখার সময় পায় না, দেখাশোনা করার সময় পায় না, সেই জন্য তারা তাদের বলতে সন্তানকে বোঝাচ্ছে, সন্তানকে দেখাশোনা করার জন্য কিছু গরিব মানুষকে রেখে দেয়, যারা হচ্ছে সন্তানকে দেখাশোনা করে। তাহলে এই যে সাপোসা মানে অত্যন্ত গরিব, ওই লোকটাকে বোঝানো হচ্ছে, এইভাবে মনে রাখবেন। সিনেমিনি খেলা, হ্যাঁ, যে তুমি আমার লাইফটাকে নিয়ে সিনেমিনি করে খেললা, বা এইরকম কথা অনেকে ইউজ করে। সিনেমিনি খেলা মানে হচ্ছে নষ্ট করা, হ্যাঁ, এটা বোঝা যায়। ছেলের হাতের মোয়া, আচ্ছা, মোয়া বলতে একটা মিষ্টান্ন জাতীয় জিনিস বোঝাচ্ছে, মিষ্টান্ন। এখন কথা হচ্ছে এই মিষ্টান্নটা আমার ছেলের হাতে যদি থাকে তাহলে আমি সহজেই সেটা যেন নিতে পারবো, সেটা অন্যের হাতে থাকলে তো নিতে পারবো না, হ্যাঁ। তাহলে ছেলের হাতের মোয়া মানে সহজলভ্য, সহজেই সেটা লাভ করা যায়, পাওয়া যায়, হ্যাঁ। জগা খিচুড়ি, এই খিচুড়ি কথাটার মানেই তো মনে করো যে 10টা আইটেম দিয়ে একখানে একটা জিনিস বানানো, তাই না? খিচুড়ি বলতে আমরা এই ধরনের বোঝাই, যে কোনো জিনিস একটু অন্য কোনো জিনিসের সাথে তুলনা করলেও আমরা মনে করি যে বলি তখন খিচুড়ি হয়ে গেছে একবারে, তাহলে কি গোলমাল বাঁধানো, হ্যাঁ। জিনিসটা অরিজিনাল যেভাবে সে হওয়ার কথা সেইভাবে না হয়ে অগোছালো হয়েছে, গোলমাল হয়ে গেছে, তাল গোল হয়ে গেছে এটা। জিলাপির পেঁয়াজ, পেঁয়াজ যেখানে আছে কুটিল কথাটা সেখানে থাকবে, হ্যাঁ। কারো মাথায় পেঁয়াজ বেশি মানে তার কুটিলতা বেশি, আর জিলাপির পেঁয়াজ মানে কুটিলতা, এটা বোঝা যায়। টনক নড়া, টনক নড়া আমরা নর্মালি ইউজ করি, কারণ হ্যাঁ অনেকটা মানুষ যখন বলা হয় যে এতক্ষণে সরকারের টনক নড়েছে, এতগুলো ক্ষতি হওয়ার পর বা এটা হওয়ার পর, তার মানে কি সজাগ হওয়া, বুঝে ওঠা, এই জিনিসগুলো বোঝায়, হ্যাঁ। তার মানে এই যে জিনিসগুলো আমরা কিন্তু কিছু কিছু বিষয় আছে সহজে মনে রাখতে পারি, আর কিছু কিছু বিষয় আছে একটু টেকনিক দিয়ে। ঠাট বজায় রাখা, ঠাট বাট বলতে কি বোঝায়? একেবারে সেই রকম মানে চাকচিক্য ভাবে দামি পোশাক পরে সেভাবে ঘোরাফেরা করা, কিন্তু ভিতরে তার কিছুই নাই, ভালো পড়াশোনাও নাই, বাসায় যা দেখবেন হচ্ছে কি এমন বেড়া টাটি, যেটাকে গ্রাম্য ভাষায় বলে, যে বেড়া দিয়ে ভেঙে কুকুর এ ব্যক্তি ও সে বের হয়ে যাচ্ছে, কিন্তু তার চলাফেরা দেখলে মনে হয় যে সে বিরাট কিছু
বড় জমিদারের ছেলে এবং সে অনেক বেশি শিক্ষিত, কিন্তু ওইটাকে বলা হয় ঠাট বজায় রাখা চলা, মানে অভাব চাপা রাখা, কাউকে অভাব বুঝতে না দেওয়া, এটাই হলো ব্যাপার। ঠোঁট কাটা, আমরা নর্মালি কথা বলি, কথা আমাদের ফুসফুস থেকে আসে, এসে দাঁত, ঠোঁট এগুলোতে বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, আমরা যখন কথা বলি আমাদের একটা কথা মুখে আসছে কিন্তু বলা হয় না অনেক সময়, কারণ জিনিসটা কথাটা বলা উচিত নয় এই ধরনের কথা, যেটা, কিন্তু যারা ঠোঁট কাটা লোক মনে করেন যে তাদের ওই ফাঁক দিয়ে কথাটা বের হয়ে যায়, এই জন্য তারা যে কোনো ধরনের কথা কন্ট্রোল করতে পারে না, বের হয়ে যায়। এই ধরনের একটা বিষয় কল্পনা করেন যে ঠোঁট কাটা লোক মানে বেহায়া, তার মুখ দিয়ে কোনো কথা আটকে না, সব ধরনের কথা বের হয়, এটা হচ্ছে ঠোঁট কাটা মানে বেহায়া। আচ্ছা, ডুমুরের ফুল। ডুমুরের ফুল বলতে কি বোঝাচ্ছে? ডুমুরের ফুল, ডুমুর একটা যে গাছ, ডুমুর, এই গাছের তো কখনো ফুল হয় না। হ্যাঁ, এই গাছের যদি ফুল হইতো তাহলে মনে করেন যে এই ধরনের একটা জিনিস দিত না, যেটা ফুল হয় না মানে কি, ওটা অসম্ভব, যেটা কখনো সম্ভব নয়, এই জন্য ডুমুরের ফুল। যেমন মনে করেন যে অসম্ভব আকাশের চাঁদ হাতে পাওয়া অসম্ভব, এটা একটা ডুমুরের ফুল। ঢাক ঢাক গুড় গুড়, ধরলাম এইখানে কিছু গুড় আছে, এটি কল্পনা মনে করেন একটা, এটা ঢাকে রাখা, ঢেকে রাখা মানে গোপন রাখার চেষ্টা করা, কাউকে বুঝতে না দেওয়া যে এখানে কি আছে। তো ঢাক ঢাক গুড় গুড়, বলেছে গোপন রাখার চেষ্টা করা, তাহলে সহজে মনে থাকবে। তো এই ধরনের আমরা বিষয়গুলোকে খুব সহজভাবে বোঝাই দিচ্ছি এই কারণে যেন একবার পড়লে সহজে মনে থাকে। হ্যাঁ, আর আমরা নেক্সট ক্লাসে দেখব যে যেমন 10টা 12টা, 10টা 12টা, ইয়ে, 8টা 5টা এরকম কিছু মনে করেন যে ইয়ে আছে, বাগধারা আছে যেগুলোর একই রকম অর্থ দেয়। হ্যাঁ, এইরকম সবগুলারই কি একটা অর্থ থাকবে, এই ধরনের জিনিসগুলা একটা পড়লে আপনার 5টা বা 10টা হয়ে যাবে। এই ধরনের বাগধারাগুলো আমরা নেক্সট ক্লাসে দেবো। হ্যাঁ, সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ক্লাসটা আপনি তাড়াতাড়ি পেয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখি আমরা পরের বাগধারাটা কি বলা আছে। পরেরটা বলা আছে যে ঢাকের কাঠি। আচ্ছা, ঢাকটা, ঢাকটা নির্ভর করে কিসের উপর, বাজনাটা নির্ভর করে হচ্ছে কাঠিটার উপর। কাঠিটা কিন্তু ঢাকটাকে সন্তুষ্ট করা সবসময়ের জন্য, ঢাকের বাজনাটাকে সন্তুষ্ট করার জন্য তাকে, ঢাকটা যেভাবে চায় ওইভাবেই কাঠিটা বাজে, মানে কাঠিটার উপর ডিপেন্ড করে ঢাকটা বাজে, তাহলে কাঠিটাই ওই জন্য কাঠিটাকে কি ধরা হয়, ঢাকের একটা তোষামতকারী। হ্যাঁ, মোসায়েব বা তোষামতকারী ধরা হয়, ঢাকের কাঠির সাথে তোষামতকারী তুলনা করা হয়। হ্যাঁ, যেমন ঢাকের একটা কাঠি থাকে, কাঠি ঢাকটাকে বাজায় এবং ঢাকের গুণগ্রাহী করে সবকিছু করে, তেমন তোষামতকারী লোকগুলাও একটা লোকের তোষামত করে, তার প্রশংসা করে, মানে অযথাই বাড়তি প্রশংসা করে এগুলো। তালখানা, হ্যাঁ, যার হচ্ছে তালখানা মানে হচ্ছে তাল বলতে সুর লয় যেটাকে বোঝায়। হ্যাঁ, মানুষ যে গান গায়, গানের একটা তাল থাকে, সুর থাকে, হ্যাঁ, লয় থাকে, এটা যখন মানে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে কানা দ্বারা বোঝাচ্ছে বিচ্ছিন্ন হওয়া বা সঠিকভাবে তালটা না হওয়া, সেটা দ্বারা বেতাল হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, বেতাল হয়ে যায়। আচ্ছা, দেখি আমরা দিনে 24 ঘন্টা, হ্যাঁ, সকালে 6টা থেকে উঠলাম, ধরলাম সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 12 ঘন্টার মধ্যে আমাদের দিনটা থাকে। এই দিনের মধ্যে আমরা যত কাজেই করি, হ্যাঁ, এক গ্রামের কিছু মানুষ আছে দেখবেন যে এখানে গিয়ে বসে তাস খেলাচ্ছে। সে কি তাস খেলবে সর্বোচ্চ 1 ঘন্টা, অথবা 2 ঘন্টা, না 4 ঘন্টা, এই 12 ঘন্টা বা দিনের 24 ঘন্টা তো খেলবে না। তাহলে এই তাসের যেই জায়গাটাতে তাস খেলা হয়, এটা ঘর বা একটা ডেরা বা যেখানে এখানে বসে খেলে, ওই ঘরটি মানে ওই মানুষগুলো কি ওইখানে স্থায়ী থাকে, থাকে না, অস্থায়ী হবে, কিছুক্ষণ পর উঠে যাবে। তোমার ওই জায়গাটাকে ঘর হিসেবে কল্পনা করা যাচ্ছে না, তারা যেখানে বসবে, তাহলে ওইটাকে হচ্ছে বলা হচ্ছে ক্ষণস্থায়ী। তাসের ঘর মানে ক্ষণস্থায়ী বস্তু। হ্যাঁ, তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। এই যে বনে যাওয়া, কথাটা দেখেন, মানে স্তম্ভিত হওয়া, থেমে যাওয়া। হ্যাঁ, এখন এই মানে যদি স্তম্ভিত হওয়া যায়, আর কিছু কিছু বলার দরকার আছে, কারণ এটার অর্থ, শব্দের অর্থটা পড়লেই হয়ে গেল। এই তহরম মহরম, এই মহরম কথাটার মানে হচ্ছে মাহরাম। হ্যাঁ, মাহরাম বলতে কি বোঝায়, যারা হচ্ছে হজ করতে যায় তারা সাথে এমন একজন ব্যক্তিকে নিয়ে যায় যার সাথে তার বিবাহ করা হারাম। হ্যাঁ, একজন মহিলা যদি হজ করতে যায় একজন মাহরাম ব্যক্তিকে সাথে নিয়ে যায়। তে বাসায়ও যেমন ধরেন যে একজন মেয়ে বা একজন মা, একজন বোন, যারা মাহরাম আছে তাদের সাথে কি ঘনিষ্ঠভাবে চলাফেরা করে, কিন্তু যখন একটা মানে পর পুরুষ আসে তখন তারা কি করে, নিজেকে
আবৃত করে বা লুকায় বা পর্দা করে এরকম করে। তাহলে বিষয়টা হলো কি, যখন মাহারাম কোনো ব্যক্তি থাকে তখন তারা ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে পারে। এই জন্য বলেছে ঘনিষ্ঠ সম্পর্ক মাহারাম ব্যক্তিদের সাথে কি থাকে, ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, হয় চাচা হয়, না হয় বাবা হয়, না হয় ভাই হয়, না হয় দাদা হয়, এরা হয় মাহারাম ব্যক্তি। তাহলে এটা ঘনিষ্ঠ সম্পর্ক অবশ্যই হবে। তাহলে দুধের মাছি দেখেন, যেখানে যখন দুধ থাকবে একটা পাত্রের মধ্যে, তখনই মনে করেন যে মাছি আসবে। এখন দুধ নাই, মাছিও নেই। তো সেরকম ব্যাপারটা হচ্ছে, কিছু মানুষের যখন ভালো অবস্থানে থাকে, পজিশনে থাকে, তখন তার বন্ধুর অভাব হয় না। হুম। যখন সে বিপদে থাকবে, তার যখন টাকা পয়সা থাকবে না, তখন তাকে কাউকে খুঁজে পাওয়া যায় না। ওই জন্য দুধের মাছিটাকে সুসময়ের বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। ধরাকে সরাগান করা, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, হ্যাঁ। ধরা, বসুন্ধরা, হ্যাঁ, এগুলা মনে হচ্ছে পৃথিবী। পৃথিবীর সমার্থক শব্দ। তো ধরাকে সরাগান করা, তুচ্ছ মনে করা, সরা মানে তুচ্ছ। তাহলে ধরাকে সরাগান করা মানে পৃথিবীটাকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। আসলে কি পৃথিবীটা ছোট? না। তাহলে সকলকে তুচ্ছ মনে করা, এটা মানে হচ্ছে ধরাকে সরাগান করা মানে সকলকে তুচ্ছ মনে করা। তাহলে সহজে মনে থাকবে এটা। ধরি মাছ না ছুঁই পানি। আমরা যদি মাছ ধরতে চাই, অবশ্যই আমাদেরকে পানি ছুঁইতে হবে। পানি যদি না ছুঁই তাহলে মাছটা তো ধরতে পারবো না, কারণ মাছ থাকে পানিতে। এখন আমি ধরলাম, ওইখান মাছটাকে আমি একটা অন্য কোনো পাত্রের মাধ্যমে তুললাম, যেখানে আমার হাতে যেন পানি না ধরে। তার মানে কি, কৌশল নিয়ে জিনিসটা তুললাম, তার মানে কৌশলে কাজ উদ্ধার করলাম, এইটাই তো বোঝাচ্ছে। এর সাথে সহজে আর কি মনে থাকবে? কারণ ননির পুতুল, ননি দ্বারা কি বোঝায়? ননি মানে হচ্ছে, ননি হচ্ছে ঘি, হ্যাঁ। মানে এটা দুধের স্বর, দুধ জাল দেওয়ার পরে একটা এক ধরনের উপরে একটা স্তর পরে, হ্যাঁ, একটা স্তর পরে ওইটাকে স্বর বলা হয়। এই স্বর, স্বরটাকে ননি বলে, হ্যাঁ, দুধের স্বর হচ্ছে ননি। এই দুধের স্বরটাকে আপনি শুকায় হোক যেভাবে হোক, ওইটাকে মনে করেন যে একখানে করে একটা পুতুল বানাইলেন। ওই পুতুলটা কি খুব বেশি শক্ত হবে? হবে না। এবং ওই পুতুলটা অল্প আঘাতেই ভেঙে যাবে, অথবা একটু হাত থেকে পড়ে গেলেই নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে। এগুলো হলো ননির পুতুল, মানে অল্প আঘাতেই যারা কাতর হয়ে যায়, অল্পতে পরিশ্রমে যারা কাতর হয়ে যায়, ভালোভাবে পরিশ্রম করতে পারে না, এক কথায় শ্রম বিমুখ যারা, তারাই হচ্ছে কি ননির পুতুল। তাহলে এইখানে বলা হচ্ছে নয় ছয় মানে অপচয়, হ্যাঁ। নয় ছয় মানে অপচয়। এই জিনিসগুলো তাহলে কি এইভাবে যদি পড়ি, তাহলে কার মনে থাকবে না বলেন? একবার যদি আপনি সোজাসুজি মুখস্থ না করে এইভাবে একটু বুঝে বুঝে পড়বেন, হ্যাঁ। নেই আকড়া, নেই আকড়া মানে কি? নাসর বান্দা, যাকে কেউ আটকায় রাখতে পারে না। এই যে আঁকড়ায় ধরা, নেই মানে নাই, যার আঁকড়ায় ধরার অবস্থা, মানে কেউ ধরলেও সে আঁকড়ে থাকে না, সেটা হচ্ছে এক দুই সবার মানে যেটা করতে চায় এটাই করবে, যে দিটাই, এটাই আর কি। যে পটল তোলা, পটল যখন একটা গাছে থাকে, হ্যাঁ, এই পটল যখন একটা গাছে থাকে তখন এটা জীবিত থাকে। কিন্তু যখন পটলটা গাছ থেকে ছিঁড়ে ফেলা হয়, তখন পটলটার মনে করেন যে একটা জীবন নেওয়া হয়, কারণ গাছের মধ্যেই তার জীবন থাকে। তাহলে পটলটা তখন কি হয়, মৃত্যুবরণ করে। এই জন্য পটল তোলা মানে কি, মারা যাওয়া। এভাবে একটু মনে রাখবেন। পালের গোদা, পালের গোদা, পাল মানে কি বোঝায়? হ্যাঁ, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, যেখানে অনেকগুলা গরু থাকবে বা অনেকগুলা কোনো কিছু থাকবে, সেটাই হচ্ছে পাল, হ্যাঁ। এখন পাল, গোদা মানে হচ্ছে কি, পালের গোদা মানে হচ্ছে, গোদা মানে সাধারণত একজন মুখ্য ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ। যিনি মনে করেন যে ওই দলের হচ্ছে প্রধান, তাকেই বোঝাচ্ছে গোদা কথা তারা, এটা বোঝাচ্ছে। তাহলে পালের গোদা মানে হচ্ছে দলপতিকে বোঝাবে। এক কথায় পালের গোদা মানে দলপতিকে বোঝাবে। তো গোড়া লোক বা মূল ব্যক্তি, গোড়া লোক বা মূল ব্যক্তি, এই গোদা শব্দের অর্থ হচ্ছে মূল ব্যক্তি, মূল ব্যক্তি, হ্যাঁ, মূল ব্যক্তি। তাইলে পালের গোদা, এটা পালের মূল ব্যক্তি যিনি, মেইন ব্যক্তি যিনি, সেটাকে দলপতি বলা হবে, এটাই স্বাভাবিক। ফকুর চুরি মানে হচ্ছে বড় রকমের চুরি। দেখুন ফকর দালালি, ফকর শব্দটার একটা অর্থ আছে, হম। ফকর মানে হচ্ছে অতিরিক্ত বা বাড়তি। ফকর, এই যে অনেকে ফকর কথাটা থেকে সন্ধি, আমরা ওই যে ধ্বনি বিপর্যয় করি নাই, মানে একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে আরেকটা শব্দ তৈরি হয়েছে, ফকর থেকে কিন্তু ফাপড় কথাটা চলে আসছে, হ্যাঁ। মানুষ কয় না যে মানুষের সঙ্গে কথা বললে ফাপড় নেয়, অনেক সময় ফাপড় নেয় মানে বেশি অতিরিক্ত কথা বলে বা অতিরিক্ত চালবাজি করে বা অতিরিক্ত কিছু মানে চাপাবাজি করে, এটাকে ফপর কথা থেকে আসছে, হ্যাঁ। ফপর মানে হচ্ছে অতিরিক্ত বা বাড়তি। আর ফোড়ন দেওয়া মানে, ফোড়ন মানে চিমটি কাটা। তাহলে ফোড়ন মানে চিমটি যদি হয়, তাহলে টিপ্পনি কাটা, ফোড়ন দেওয়া মানে টিপ্পনি কাটা। বক ধার্মিক, দেখেন
পানি বয়ে যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে, একটা বক এখানে মনে করেন যে কি ইয়ে হয়ে আছে, হ্যাঁ, একটা বক সুন্দর করে একেবারে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখেন বক গুলা কিন্তু পানিতে এরকম করে এমন ভাবে দাঁড়িয়ে থাকে মানে ধ্যান করতেছে সে, সাধু বাবা। কিন্তু সে কিন্তু ওইভাবে হয়ে আছে কেন? মাছ যখন ওই পানি দিয়ে যাবে, মাছটা যেন বুঝতে না পারে যে এখানে কোনো প্রাণী আছে, হ্যাঁ, কোনো কিছু আছে, হ্যাঁ, তখন নড়াচড়া ওই জন্য করে না। তাহলে মাছটা যখন তার কাছাকাছি আসবে সে খপ করে ধরে খেয়ে ফেলবে। তার মানে তার উদ্দেশ্যটা কি? চুপ করে থাকার উদ্দেশ্যটা হলো মাছ ধরা। তার মানে ওই দিন কিছু ভণ্ড লোক থাকে অনেক সুন্দর করে, মনে করেন যে পরিপাটি হয়ে বাইরে বাহ্যিক ভাবে একেবারে এত ভদ্র এত সভ্য, যখনই কোনো মানুষ বিশ্বাস করবে তখন সে মানুষটাকে ঠকাবে বা ওই খারাপ কাজটা বা অন্যায়টা হবে। সেই ধরনের বকধার্মিক মনে হলো ভণ্ড সাধু, মানে সাধু সাজবে ভণ্ড ভাবে, কিন্তু আসলে লোকটা সাধু নয়। বর্ণচোরা মানে যার, বর্ণ মানে যে, আমরা জানি বর্ণ মানে কি, বর্ণের সমার্থক শব্দ হচ্ছে রূপ, মানে তার অবয়ব, তার সৌন্দর্য, বর্ণ, হ্যাঁ, হচ্ছে কোন বর্ণের মানুষ, বলা হয় না যে কোন বর্ণের, কালো বর্ণের না সাদা বর্ণের, হ্যাঁ, সে শ্যাম বর্ণের একজন মানুষকে দেখলাম, এরকম বলা হয়। যে বর্ণ মানে তার রূপ সৌন্দর্য বা অবয়ব, এটা বোঝায়। তাহলে তার বর্ণ যখন চোরা, যখন তার আসল বর্ণটা বোঝা যায় না, তখন কপট ব্যক্তি বোঝায়। কপট ব্যক্তি মানে কি, যার আসল আসল চরিত্র বোঝা যায় না, হ্যাঁ, বাহ্যিক চরিত্রটা বোঝা যায় না। বালির বাঁধ, আপনি যখন আপনার এলাকায় বন্যা হয়, নদী এসে নদী দিয়ে, নদীর পাশে আপনি বালি দিয়ে বাঁধ নির্মাণ করলেন, কিন্তু ওই বাঁধ তো, বন্যা আসলে পানি, এমনি তো বাঁধ ভেঙে যাবে, কারণ বালির বাঁধ তো স্থায়ী হয় না, আমি নর্মালি জানি এটা। তাহলে অস্থায়ী বস্তু, বালির বাঁধ মানে অস্থায়ী বস্তু। তার মানে বাঁ হাতের ব্যাপার। ওই যে টেবিলের নিচ দিয়ে বাঁ হাত দিয়ে যে টাকাটা দেওয়া হয় ঘুষ, এটা হলো বাঁ হাতের ব্যাপার, হ্যাঁ। তাহলে এইটাকে বাঁ হাতের ব্যাপার মানে হচ্ছে ঘুষ গ্রহণ। এটা হচ্ছে বাঘের দুধ। আচ্ছা, নর্মালি বাঘকে দেখলে মানুষ ভয় পায়। আচ্ছা, বাঘের কাছে সাধারণত কি মানুষ যাইতে পারবে? পারবে না। তাহলে বাঘের কি ওই দুধ দহন করা সম্ভব? সম্ভব না। তাহলে একটু কিন্তু দুঃসাধ্য হবেই, এটা নর্মাল বিষয়। তাহলে বাঘের দুধ মানে কি? দুঃসাধ্য বস্তু, এটা আমরা বলতে পারি। তারপরে হচ্ছে বুদ্ধির ঢেকি মানে নিরেট মূর্খ। হুম। তারপরে দেখেন ব্যাঙের আধুলি, আধুলি কথাটা তারা বোঝায় কিন্তু ব্যাঙের ডাকাডাকি। ব্যাঙের ডাকাডাকি কি খুব বড় হবে? বাঘের গর্জনের মতো, যেমন হাতির গর্জনের মতো, এগুলেন কি এত শব্দ হবে? নর্মাল, ব্যাঙটা ছোট প্রাণী, কতটুকু সাউন্ড হবে? এই জন্য ব্যাঙের আধুলির সাথে তুলনা করা হয় সামান্য জিনিস বা সামান্য সম্পদ, হ্যাঁ। ব্যাঙের সর্দি, ব্যাঙ, আচ্ছা, সর্দি লাগে আমাদের কেন? সর্দি লাগে সাধারণত আমাদের ঠান্ডা জনিত কারণে, হ্যাঁ, পানিতে নামলে, বৃষ্টি হলে বা অন্য কোনো ঠান্ডা জনিত কারণ হতে পারে। তো ব্যাঙ তো সবসময় পানিতে থাকে, ওর আবার সর্দি হয়? তাহলে সেটা তো অসম্ভব। তাহলে এটা তো বোঝা যাচ্ছে অসম্ভব। ভরা ডুবি, এই ডুবি কথাটা পানির সাথে সম্পর্কিত, কারণ নদীতে পানি থাকে, পুকুরে পানি থাকে, যেখানে মানুষ ডুবে বা ডুবে যায়, যেতে পারে। তাহলে একটা ভরা ডুবি মানে একবারে ডুবে গেছে, কি কোনো বাসা হোক বা অন্য কোনো জিনিস হোক, একবারে পানির নিচে ডুবে যাওয়া মানে কি সর্বনাশ হয়ে যাওয়া। তাহলে এই জিনিসটা সহজে মনে থাকে। ভূতের বেগার, আচ্ছা, বেগার কথাটার মানে কি? বেগার মানে হচ্ছে, এটা হচ্ছে ইংরেজদের আমল থেকে চালু হয়েছে। ইংরেজরা যখন মানুষকে জোর করে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে নিত বা কাজ করে নিত, সেটাকে বেগার খাটা হইতো, হ্যাঁ। এই বেগার কথা বলা হতো। এই বেগার হচ্ছে ভূতের বেগার। এখন ভূতের জন্য আপনি একটা গাছে ভূত আছে বা একটা জায়গায় ভূত আছে, আপনি তার জন্য কিছু কাজ করেন, পরিশ্রম করলেন, মনে করেন যে এটা ভূতের জন্য করলেন, তাহলে ভূতের বেগার বা ভূতের থেকেই করে নিলেন, তাহলে সেটা কি অযথা শ্রম হয়ে গেল না? ওটা তো কোনো কাজে আসলো না। এই হলো বলা হয় ভূতের বেগার মানে অযথা শ্রম। তাহলে এইভাবে তো জিনিসগুলো সহজে মনে থাকার কথা। দেখেন, ভিজে বিড়াল, ভিজে বিড়াল মানে কপটচারী। কপটচারী মানে হচ্ছে যার স্বরূপ বোঝা যাচ্ছে না, এরকম, উপরে একরকম, বাইরে ভিতরে আর বাইরে আর এক রকম, এই ভিতরে আর এক রকম, এইটা বোঝাচ্ছে। ভিজা বিড়াল, বিড়াল সাধারণত একটা চঞ্চল প্রাণী। যখন ভিজে যায়, বিড়ালটা যখন ভিজে যায় তখন মানে একবারে সে চুপ লেগে কোণঠাসা হয়ে থাকে, তখন তাকে একবারে সাধু মনে হয়, কিন্তু আসলে সে সাধু নয়। এই ভিজে বিড়াল মানে যে এরকম কপটচারী, হ্যাঁ, সেটাই হচ্ছে বাইরে এক ভিতরে আর এক। ভূষণ্ডির কাক মানে দীর্ঘজীবী। এই যে ভূষণ্ডী, ভূষণ্ডী কথাটা আসছে সাধারণত, ভূষণ্ডী হচ্ছে একটা হচ্ছে ঋষি, ভূষণ্ডী হচ্ছে একটা
ব্যক্তি যেটি হচ্ছে যিনি হচ্ছেন একজন ঋষি ছিলেন, হ্যাঁ। তিনি হচ্ছে হিন্দু পুরাণ অনুসারে একজন ঋষি ছিলেন। এই লোকটা পরবর্তী তার পুনর্জন্মের জন্য, হ্যাঁ, পরবর্তীতে কি হয়, একটা কাক, কাক হিসেবে জন্ম হয়। মানে সে কাক হিসেবে থাকবে আর মৃত্যুবরণ করবে না, তার সারা জীবন ওইটাই থাকবে। ওই কথা থেকে, ওই জায়গা থেকেই ভূষণ্ডির কাক কথাটা আসছে। এই ঋষি ব্যক্তিটা কাক হিসেবে থাকে, ওই জন্য দীর্ঘজীবী, আর কখনো মরবে না, ওই জন্য দীর্ঘজীবী ধরা হয়। মগের মূল্য, মগ কথাটা কোথায় থেকে এসছে? মগ বর্তমান হচ্ছে আরাকান বা রাখাইন, তাই না? আরাকান বা রাখাইন। এই যে রাখাইনরা মগ নামে পরিচিত ছিল আগে, হ্যাঁ। এই এরা এক সময় এসে, এরা যেহেতু এই যে মায়ানমার থেকে আসছে, ওরা ওই সাইড থেকে এই চট্টগ্রাম অঞ্চলের থেকে এক সময় ভারত বা বাংলাদেশের মেইন মেইন অঞ্চলগুলোতে অনেক সময় আক্রমণ করতো এবং সেই জায়গাগুলো দখল করে তাদের মানুষের উপর নির্যাতন চালাইতো এবং সবকিছু দখল করে নিত, হ্যাঁ। এবং তারা ধন সম্পদ যেগুলো সব লুট করে নিত। এই যে বিষয়গুলো ছিল, হ্যাঁ। আর মুল্লুক মানে তো বোঝায়, মুল্লুক একটা ফার্সি শব্দ। এটার শব্দ অর্থ রাজ্য বা দেশ, হ্যাঁ। এই মগেরা যে রাজ্য বা দেশ দখল করে ওইটাকে মগের মুল্লুক বলা হয়, এবং তারা ওই জায়গাটাতে অরাজকতা চালায়, মানে নিজের মতো করে যা বলবে তাই। এই জন্য এটাকে অরাজক দেশ বলা হয়, অরাজক দেশ, হ্যাঁ। মগের মুল্লুক মানে অরাজক দেশ। আচ্ছা, মণিকাঞ্চন যোগ, এই মণি শব্দটা হীরা থেকে আসছে। মণি শব্দের সমার্থক শব্দ হচ্ছে হীরা, হীরা, হ্যাঁ। আর হচ্ছে, আর কাঞ্চন শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্বর্ণ। আচ্ছা, দুটোই কি মূল্যবান জিনিস না? দুটোই যদি মূল্যবান জিনিস হয়, দুটি একখানে রাখলে একটার সাথে আরেকটা যায়, ওই জন্য পাশাপাশি রাখা যায়। ওই জন্য বলা হচ্ছে কাঁধে কাঁধ না মিললে, একজনের সাথে আরেকজনের না মিললে তো তুলনা করা যায় না। তাহলে হীরার সাথে স্বর্ণ কাছাকাছি, একই দামি জিনিস, ওই জন্য দুটো একখানে রাখলে তাদের একটা ভালো মিলন হয়। এই জন্য বলেছে মণিকাঞ্চন যোগ মানে উপযুক্ত মিলন, হ্যাঁ। একটা, মনে করেন স্বামী স্ত্রীর সাথে তুলনা করা হলো, একটা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল, আপনারা বললেন যে এটাকে একটা মণিকাঞ্চন যোগ বলা হয়, উপযুক্ত মিলন। তাহলে ওইখানে ছেলেটা যতটা যোগ্যতা সম্পন্ন, মেয়েটা অতটা যোগ্যতা সম্পন্ন, এরকম একটা ফ্যামিলির মেয়ে, সেই জন্য দুইজনের যোগ্যতা সমান, দুজনের মূল্য সমান, সেই জন্য বলা হচ্ছে যে মণিকাঞ্চন যোগ বা উপযুক্ত মিলন। আচ্ছা, মন না মতি, দেখেন এখানে কি বলা হচ্ছে, মন না মতি। মন মানে তো মন আমরা জানি, আর মতি মানে হচ্ছে বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধি। তাহলে মন বলতে আমাদের মন থাকে একটা, মন তো আমরা দেখতে পারি না, আর বুদ্ধি আসে কোথায় থেকে? মস্তিষ্ক থেকে বা মাথা থেকে, হ্যাঁ। তাহলে আমার মস্তিষ্ক বা মাথা বা বুদ্ধি একটা বলতেছে, কিন্তু মন বলতেছে আর একটা, হ্যাঁ। এটা করো, মন বলে এটা করো, কিন্তু আমার বুদ্ধি বলতেছে এটা করো, এটা করলে ভালো হবে, মানে এটা বিপরীত মুখে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কি করবে না করবে একটা বিশৃঙ্খল অবস্থা, অস্থির হয়ে গেছে, মানে সেইটাকে বলা হচ্ছে মন না মতি, অস্থির মানব মন। মানে কোনটা করবে না করবে ক্লিয়ার হয়ে বুঝতে পারতেছে না, এটা অস্থির মানব মন, অস্থির হয়ে যায়। মাছের মায়ের পুত্র শোক, যখন একটা মাছ ডিম পাড়ে, ডিম হওয়ার পরে বাচ্চা দেয়, এই বাচ্চাগুলো কিন্তু নিজের মতো করে ঘুরে বেড়ায়, তখন আর মাছের অতটা দায়িত্ব থাকে না, বা মাছ ওই মায়ের সন্তানদের প্রতি অতটা কি কেয়ার থাকে না। এখন ওই মাছটাকে, মাছটা কে ধরলো, কে নিয়ে গেল, কে খাইলো, বা ওটা কোনো বিষয় না এখন। মাছের মা যদি পুত্রের জন্য শোক করে, ওইটাকে মায়া কান্না বলে। কারণ মাছ তো পুত্রের জন্য শোক করেই না, হ্যাঁ। কেউ যদি করে ওটাকে মায়া কান্না, মানে লোক দেখানো জাস্ট। আসলে বাস্তবে মাছ পুত্রের জন্য শোক করে না, এটা বলা হচ্ছে। মিশ্রির ছুরি, মিশ্রি বলতে একটা মিষ্টান্ন জাতীয় জিনিস। এই মিষ্টান্ন জাতীয় জিনিসে যদি একটা ছুরি বানাই, হ্যাঁ, এটা দিয়ে একটা, মনে করো যে যেমন কেক বানায় না, তো এরকম একটা ছুরি যদি বানাই, এখন ধরলাম যে ছুরিটা যারা, একটা ছুরি যেহেতু মানুষের ধার থাকতে পারে, আঘাত করতে পারে, তাই এই জন্য একটা মিষ্টান্ন জাতীয় জিনিস দিয়ে যদি ছুরি বানাই, সেই যদি কেউ যদি মিষ্টান্ন হিসেবে সেটা গ্রহণ করে এবং তার যদি ক্ষতি হয়, তাহলে কি, সে আসলে নিল এক, উপরে দেখলো এক, হলো আর এক। তার মানে কি, এটা হলো মুখে মধু অন্তরে বিষ, হ্যাঁ। উপরে একরকম, ভিতরে আর এক রকম, এটাই হচ্ছে সেইটা, হ্যাঁ। আসলে দেখলো হচ্ছে মিষ্টান্ন জাতীয় জিনিস, কিন্তু আসলে সেটা খেতে গিয়ে তার এটা ক্ষতি হলো বা কাটা হলো, কান কেটে গেল, এরকম একটা বিষয় হচ্ছে। যক্ষের ধন মানে হচ্ছে কৃপণের ধন। হম। রাঘব বোয়াল, বোয়াল মাছ কথাটা যেহেতু এখানে আছে, বোয়াল মাছ কি আমরা জানি না? সবাই জানি
যে বোয়াল মাছ অন্যান্য মাছকে খেয়ে ফেলে। তাহলে অন্য মাছকে যদি খেয়ে ফেলে তো সর্বগ্রাসী নয়, সব ধরনের ছোট মাছ বা অন্য ওর তুলনায় যত ছোট মাছ হয় সব খাবে, সর্বগ্রাসী তো হয়ে গেল। তাহলে ক্ষমতাসীন ব্যক্তি মানে ওই এলাকার সে ক্ষমতাসীন, কারণ সবাই ওকে দেখে ভয় করবে, কারণ যাই সামনে পড়বে তা খেয়ে ফেলবে সে। এই জন্য সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের চিতা, রাবণের চিতা আমরা রামায়ণ থেকে পড়ছি যে রাবণ হচ্ছে, উম, রাবণকে চিতায় দেওয়া হয়, সেই চিতাকে চির অশান্তি হিসেবে কল্পনা করা হয়, ওনারা কল্পনা করেন যারা হচ্ছে ওই ধর্মের লোক আছেন, হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোক, তারা হচ্ছে এটাকে সারা জীবন চিরজীবন রাবণ ওই শীত চিতার মধ্যে ভুগবে এটা তারা কল্পনা করে, এই জন্য এটাকে চির অশান্তি হিসেবে ধরা হয়। এখন দেখেন, রাশভারী মানে গম্ভীর প্রকৃতির, হ্যাঁ, রাশভারী মানে যদি গম্ভীর প্রকৃতির হয়, এই ভারী কথাটার মানে হচ্ছে কিন্তু গম্ভীর, ভারী মানে হচ্ছে গম্ভীর, গম্ভীর, হ্যাঁ। তাহলে তাহলে আপনি যদি ভারী কথার মানে যদি গম্ভীর এটার অর্থ করেন, তাহলে গম্ভীর তো এমনি মনে থাকবে। রুই কাতলা, এটা পুকুরে নর্মালি মানুষ যারা চাষ করে তারা তো সবচেয়ে বড় মাছ যেটা হয় রুই কাতলা মাছই হয় পুকুরে, চাষের মাছ। তাহলে রুই কাতলা মাছ পুকুরের সবচেয়ে যদি বড় মাছ হয়, তাহলে ওরাই তো পুকুরটাকে কি করবে, মানে সবচেয়ে বড় যারা তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়, তাহলে সমাজে যারা সবচেয়ে বড় তাদেরকে নেতৃস্থানীয় লোক বলা হয়, এবং তারা হচ্ছেন সমাজটাকে প্রাধান্য নেতৃত্ব দেয়। এই জন্য রুই কাতলা মানুষের সাথে তুলনা করা হয়েছে, মানুষ সমাজের মধ্যে যারা সবচেয়ে বড় নেতৃস্থানীয় তাদেরকে বলা হয়, হ্যাঁ। এই যে লেফাফা দুরস্ত, লেফাফা মানে হচ্ছে, আমরা জানি হচ্ছে লেফাফা মানে কি, লেফাফা কথাটা আসছে কোথা থেকে, লেফাফা মানে হচ্ছে ওই যে খাম থাকে না, খাম, খাম, সেটা খাম, খাম মানে হচ্ছে লেফাফা, হ্যাঁ। এটাকে ভালো ভাষায় বলা হয় মুড়ক, হ্যাঁ। এই যে খাম, এই দূরস্থ, লেফাফা দূরস্থ, দূরস্থ মানে হচ্ছে ঝকঝক করা, পরিষ্কার চকচক করা, হ্যাঁ। তার মানে খামটা পরিষ্কার চকচকা, ভিতরে কিন্তু একটা নেগেটিভ কোনো চিঠি আসছে বা খারাপ কোনো চিঠি বা খারাপ কোনো লেখা আছে এরকম কিছু বোঝাচ্ছে। উপরে চকচকা, ভেতরে হচ্ছে কি ভালো না, এরকম কিছু বোঝাচ্ছে, সেটা হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা। উপরে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু ভেতরে তার অতটা সুন্দর না, ভালো না, এটাই বোঝাচ্ছে। সাপে বর, সাপ এর সাথে কি ভালো জিনিসের সম্পর্ক, সাপকে আমরা নর্মালি ভয় পাই, তারপরে হচ্ছে সাপ একটা খারাপ জিনিস হিসেবে আমরা ধরে নিই, হ্যাঁ। আর বর হলো আশীর্বাদ, তাহলে যেখানে সাপ একটা খারাপ কিছু হওয়ার কথা সেখানে হয়ে গেছে আশীর্বাদ, তার মানে অনিষ্ট মানে কি খারাপ, ইষ্ট মানে হচ্ছে ভালো। তাহলে খারাপ করতে গিয়ে ভালো হওয়া, সেটাকে অনিষ্টে ইষ্ট লাভ মানে সাপে বর বলা হয়। তাহলে এটা কি সহজে মনে থাকবে না, মনে থাকবে। তাহলে সাক্ষী গোপাল, দেখেন সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক। গোপাল যখন সাক্ষী হবে তখন সে নিষ্ক্রিয় দর্শক হয়ে যাবে। দেখেন ওই যে গোপাল ভাঁড় কে না দেখেন কোন, গোপাল ভাঁড় অনেকে দেখছেন বা দেখে থাকেন। গোপাল ভাঁড় যখন দেখবে গোপালের যে চেহারা, হ্যাঁ, দুইটা মানুষ যখন ঝগড়া লাগবে একখানি, গোপাল কিন্তু আগাইতে যাবে না, কারণ সে তো নিজের চেহারা নিয়ে নড়তে পারে না, তার বুড়ি চেহারা তো সেই রকম। তখন কি হবে, সে নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়ে থাকবে, দেখবে। এই জন্য বলা হয় সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক, হ্যাঁ, এইভাবে একটু মনে রাখবেন, নিষ্ক্রিয় দর্শক, এটাই হচ্ছে বিষয়, হ্যাঁ। তারপরেরটা দেখি, হাটে হাড়ি ভাঙা। আচ্ছা, হাটে যদি হাড়ি ভাঙে, হাড়ির মধ্যে কোনো কিছু থাকলে আমরা দেখতে পারি না, যেমন হাড়ির মধ্যে অনেক সময় বেঁধে রাখি, সাপ রাখে, হ্যাঁ। মানুষ যদি হাড়িতে খাবারে রাখে ধরলাম, হ্যাঁ, মানুষ হাঁড়িতে খাবার আগে একটা ঢাকনা দিয়ে রাখে, হাঁড়ির মধ্যে কি আছে বোঝা যায় না। কিন্তু হাঁড়িটা যদি ভেঙে ফেলা হয়, হাঁড়ির সবকিছু বের হয়ে আসবে না। তাও আবার হাটের মধ্যে, হাটে যদি হাঁড়ি ভাঙে, হাটে তো শত শত লোক সবাই দেখতে পারবে, তাহলে ওই গোপন থাকবে, গোপনটা প্রকাশিত হবে কি আছে হাড়ির মধ্যে। তাহলে গোপন কথা প্রকাশ করা হাটে হাঁড়ি ভাঙা। দেখো হাত টান, একটা মানুষ দোকানে গেছে বা একটা ছেলে দোকানে গেছে, দোকানে মানে কোন ফলের দোকান, হুট করে হাত থেকে হাতটা টান দিয়ে একটা জিনিস নিয়ে ব্যাগে রাখা বা ইয়ে, তাহলে এটা কি চুরি করা হলো না। তাহলে হাত টান মানে চুরির অভ্যাস, এটা বোঝাচ্ছে। হাড় হাবাতে, এই যে হাবাতে মানে কি, হাবাতে মানে ভাতের অভাব, যেমন এই যে হা ঘর আমরা পড়ছি না, হা ঘর, হা ঘর মানে হচ্ছে ঘরের অভাব, হা ভাত মানে হচ্ছে ভাতের অভাব। তাহলে ভাতের অভাব, এই যে হা ভাতে মানে যদি ভাতের অভাব হয়, ভাতের অভাবে মানুষটার হাড় বের হয়ে গেছে, মানে মানুষটা অনেক বেশি শুকিয়ে গেছে, সেটা বোঝাচ্ছে। তার মানে হতভাগ্যা লোক, ওই লোকটা হতভাগ্যা, দরিদ্র, নিঃস্ব, হতভাগ্য, এটা বোঝাচ্ছে। একটা মানুষ মনে করেন যে জমিতে হাল চাষ করবে, হাল চাষ করতে গেলে নর্মালি
কি ধান চাষ করতে গেলে পানি লাগে, এখন পানি নাই, আশেপাশে কোনো পানি দেওয়ার ব্যবস্থা নাই, হ্যাঁ, সেচ সেচ ব্যবস্থা নাই। এখন ওই সময় বৃষ্টি আসলো, বৃষ্টি হলো, হালে পানি পাইলো, তার কি সুবিধা করা হইলো, সুবিধা হইলো, তাই না? আগে চাইতে ভালো একটা অবস্থা হইলো, সেইটা বলা হচ্ছে যে হালে পানি পাওয়া মানে সুবিধা করে ওঠা। এইটা, এইভাবে জিনিসগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ। তাহলে আগামী ক্লাসে আমরা দেখবো একাধিক একটা একটা বাগধারা পড়ে একাধিক বাগধারা মনে রাখা যায় কিভাবে, হ্যাঁ। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।